গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সব ভালো আছো। আজকে আমি তোমাদের যে বিষয়টি পড়াবো সেই বিষয়টি হচ্ছে ক্লাস সিক্সের ইতিহাসের একটি চ্যাপ্টার। এর আগে তোমরা ইতিহাসকে আলাদা বই হিসেবে বা আরও ভালোভাবে বললে আলাদা বিষয় হিসেবে দেখোনি। তো তোমাদের মনে স্বভাবত একটি প্রশ্ন আসতেই পারে যে আমি ইতিহাস পড়বো কেন? ইতিহাস পড়ে আমার কি হবে? ইতিহাস মানে তো অতীত দিনের ঘটনা। ইতিহাস পড়ে বা অতীত দিনের ঘটনাকে আমি আজকে বদলাতে পারবো? এরকম প্রশ্ন হওয়াটা স্বাভাবিক। একটা জিনিস মনে রাখবে যে তোমরা যখন পরীক্ষা দাও তার আগে নিশ্চয়ই তোমরা প্রিপারেশান নাও। সেই প্রিপারেশান যদি তোমরা না নিতে তাহলে তোমরা পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে পারবে? পারবে না। তো ইতিহাসও হচ্ছে সেই রকমই একটি জিনিস, একটি প্রিপারেশান। অর্থাৎ ইতিহাসকে দেখে এবং ইতিহাসকে বুঝে আমাদের ভবিষ্যৎ এবং বর্তমানকে বুঝতে হয়। এই ইতিহাস যে সমগ্র ঘটনা, সেই ঘটনাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কি কি সেই ভাগ? একটি হচ্ছে অবশ্যই প্রাগৈতিহাসিক যুগ, অর্থাৎ যে সময়ের মানুষ লিপির ব্যবহার জানত না। এবার সভাপতি তোমাদের মনে একটা প্রশ্ন আসবে, লিপি কি? লিপি হচ্ছে আমরা যা লিখি সেটাই হচ্ছে আমাদের লিপি। অর্থাৎ এমন তো নয় যে মানুষ পৃথিবীতে প্রথম আবির্ভাব হলো আর তখন থেকে মানুষ লিখতে আরম্ভ করলো, এমনটা নয়। আস্তে আস্তে ধীরে 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 মানুষ লিপির ব্যবহার শিখেছে। তো যে সময়ে মানুষ এই লিপি ব্যবহার করতে পারতো না সেই সময় কি বলা হয় থাকে? প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা। উদাহরণ হিসেবে মানুষের একদম আদি পর্বে যে সমস্ত মানুষ বসবাস করতো তাদেরকে বলা হয় থাকে। এরপর আসে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা, যে সময়ের মানুষ লিপি ব্যবহার জানতো কিন্তু আমরা সেটাকে পাঠোদ্ধার করতে পারিনি। এবার যদি তোমাদেরকে একটা জাপানিজ বা চাইনিজ যদি কোনো লিপি দিয়ে দেওয়া হয়, তোমাদের যদি সেটা না জানা থাকে তাহলে কি তোমরা সেটা পারবে পাঠোদ্ধার করতে? বুঝতে পারবে না। তো সেই রকমই আগেকার দিনের মানুষ এমন একটা কিছু লিখে গেছে যেটা আমাদের এখনও অবধি আমরা বুঝতে পারিনি সেটা তারা কি লিখেছে। সেটাই হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। এবার সবশেষে আসে ঐতিহাসিক যুগের সভ্যতা। ঐতিহাসিক যুগের সভ্যতা কি? যখন মানুষ লিপির ব্যবহার জানতো এবং আমরাও সেটাকে পাঠোদ্ধার করতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি সেই সময়ের মানুষেরা কি বলতে চেয়েছেন, তাকে বলা হয় ঐতিহাসিক যুগের সভ্যতা। উদাহরণ হিসেবে কী বলা হয়? ভারতবর্ষের এই মৌর্য আমল থেকে যে সমস্ত সভ্যতা পরবর্তীকালে এসছে সেগুলি মোটামুটি আমরা সবারই ভাষা প্রায় বুঝতে পেরে গেছি। এই কারণের জন্য এই সকল সভ্যতাগুলিকে বলা হয়ে থাকে ঐতিহাসিক যুগের সভ্যতা। এবার আমাদের যে তোমাদের পাঠ্য যে বিষয়, সেই বিষয়টি কি? আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, দ্বিতীয় পর্যায়, আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 অব্দ, যেটাকে একটা ওভারঅল হিসেবে বলা হয় বৈদিক যুগ। তো এইটা শুরু করার আগে আমি এর পূর্ব কথা কিছু বলে নিতে চাই। অবশ্যই বুঝতেই পারছো যে 1500 খ্রিস্টপূর্বাব্দ মানেই ভারতবর্ষে এটাই প্রাচীনতম সভ্যতা নয়। এর আগেও ভারতবর্ষের সভ্যতা ছিল। সেই সভ্যতার কী নাম? সেই সভ্যতার নাম হচ্ছে হরপ্পা সভ্যতা। মোটামুটি ঐতিহাসিকরা বলে থাকেন যে 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই সভ্যতা ছিল। 1500 খ্রিস্টপূর্বাব্দের অনেক ঐতিহাসিকের মতে পতন হয়, আবার যদি অনেকেই বলে থাকেন যে হরপ্পা সভ্যতার পতন হয়নি, সে বিতর্কে না গিয়ে আমরা বলতে পারি যে আর্যরা যারা এই
বৈদিক সংস্কৃতি বা যারা এই 1500 খ্রিস্টপূর্বাব্দে থেকে এক ভারতবর্ষের নতুন এক সংস্কৃতির কথা আমাদের জানাচ্ছে, তারা ভারতবর্ষের উত্তর পশ্চিম ভাগ দিয়ে প্রবেশ করে, হরপ্পা সভ্যতার পতন হয় এবং ভারতবর্ষে এক নতুন সভ্যতার জন্ম হয়, যেটাকে আমরা মোটামুটিভাবে বৈদিক সভ্যতা বলে থাকি। তোমাদের এই অধ্যায়ে কী কী পাঠ্য বিষয়? তোমাদের পাঠ্য বিষয় হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার, বৈদিক সভ্যতা এবং বৈদিক সাহিত্য, বৈদিক সাহিত্যে তৎকালীন সময়ের ভৌগোলিক পরিস্থিতি, বৈদিক যুগ এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বৈদিক যুগের রাজনীতি, বৈদিক যুগের অর্থনীতি এবং সমাজ, বৈদিক যুগের শিক্ষা, বৈদিক যুগের সমকালীন ভারতবর্ষের অন্যান্য সংস্কৃতি। এবার আমরা ধীরে ধীরে আমাদের পাঠ্য বিষয়ের মধ্যে ঢুকি। ইন্দো ইউরোপীয় ভাষা। ভাষা মানব গোষ্ঠীর মধ্যে এমন একটি বৈশিষ্ট্য যা পৃথিবীর অন্য কোনো প্রাণীদের মধ্যে নেই, সেটা হচ্ছে ভাষা। ভাষা কি? এই যে আমি তোমাদের সাথে যে নিজের ভাব বিনিময় করছি, সেটাই হচ্ছে ভাষার মাধ্যমে। এই ভাষা অনেক আছে, অসংখ্য ভাষা আছে সমগ্র পৃথিবী জুড়ে। তার মধ্যে একটি অন্যতম প্রাচীন ভাষাগোষ্ঠী হচ্ছে এই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী। যখনই আমি বললাম যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী, তখনই তোমাদের মধ্যে যে স্বাভাবিক প্রশ্নটা আসবে, তাহলে মানুষেরা কোথায় বসবাস করতো? কেন বাংলা ভাষা যারা কথা বলে তারা বেশিরভাগই বাঙালি এবং তারা পশ্চিমবঙ্গ, বাংলাদেশে বসবাস করে। হ্যাঁ, অবশ্যই পৃথিবীতে আরও অন্যান্য জায়গায় প্রবাসী বাঙালিরা রয়েছেন যারা বাংলা ভাষায় কথা বলেন, কিন্তু ওই মোটামুটি একটা মেজরিটি, একটা 90% মানুষ কিন্তু এই পশ্চিমবাংলা এবং বাংলাদেশে বসবাস করেন, যারা বাংলা ভাষায় কথা বলেন এবং বাংলাটা যাদের মাতৃভাষা। তো এই মানুষদের বসবাস কোথায়? অনেক বিতর্ক রয়েছে এই মানুষদের বসবাস কোথায়। কেউ কেউ বলেন তাদের ভারত তাদের আদিভূমি, কেউ কেউ বলে মধ্য এশিয়া। তা মোটামুটিভাবে বর্তমানে সবাই না হলেও বেশিরভাগ ঐতিহাসিক যেটাকে মেনে নিয়েছেন, সেটা হচ্ছে মধ্য এশিয়ার কিরগিজস্তান বলে একটি অঞ্চল, সেখানকার তৃণভূমি, সেই অঞ্চলে মানুষেরা বসবাস করত। তারাই এই ইন্দো ইউরোপীয় ভাষায় কথা বলত। সেখান থেকে তারা খুব সম্ভবত 2500 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ নানা স্থানে ছড়িয়ে পড়তে আরম্ভ করে এবং 10টি ভাগে বিভক্ত হয়। তাদের একটি ভাগের কথা আমরা আমাদের পাঠ্যে বলবো, সেই ভাগটির নাম হচ্ছে ইন্দো ইরানীয় ভাষা। তার আগে আমরা দেখবার চেষ্টা করি যে ইন্দো ইউরোপীয় ভাষা কীভাবে এলো, কীভাবে আবিষ্কার হলো ইন্দো ইউরোপীয় ভাষা। এই ভাষা কি বর্তমানেও প্রচলিত কোনো এক স্থানে যেখান থেকে আমরা জানতে পারছি? না, এই ভাষা বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে। তাহলে ঐতিহাসিকরা কী করে জানলেন? উইলিয়াম জোন্স একবার লক্ষ্য করেছিলেন যে পৃথিবীর মধ্যে প্রচলিত বেশ কতগুলি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ গ্রিক, লাতিন, সংস্কৃত ইত্যাদি মধ্যে একটা অদ্ভুত সাদৃশ্য রয়েছে। কী সেই সাদৃশ্য? আমরা মা এই শব্দটা সংস্কৃতে বলি মাতো বা মাতৃ, লাতিনে বলি মাতের, ইংরেজিতে বলি মাদার এবং জার্মানিক বলি মিটার। একটা অদ্ভুত রকমের সাদৃশ্য রয়েছে, শ্রবণগত সাদৃশ্য। এই একই রকম সাদৃশ্য উনি পিতা, ভাই এই সমস্ত শব্দগুলোতেও পাচ্ছেন। তখন উনি একটি বিষয় দেখবার চেষ্টা করলেন যে এই ভাষাগুলি কি পরস্পরের সঙ্গে সংযুক্ত। সেই থেকে সূত্রপাত। তারপর ধীরে 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 এমন অনেকগুলি ভাষাকে চিহ্নিত করা হলো যেগুলির মধ্যে শব্দগত বা কিছু সংস্কৃতিগত মিল দেখতে পাওয়া যায়। অবশেষে এই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর কথা আমরা জানতে পারি। আগেই বলেছি ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মোট 10টি ভাগ ছিল। সেই 10টি ভাগের মধ্যে একটি ভাগ হচ্ছে ইন্দো ইরানীয়। এই ইন্দো ইরানীয় শাখাটি আবার দুটি ভাগে বিভক্ত হয়। কোন সময় বিভক্ত হয়? আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ
বিভক্ত হয়। বিভক্ত হয়ে একটি শাখা, যার নাম হয় ইরানীয় আর্য, তারা চলে যায় ভারতবর্ষের পশ্চিম প্রান্ত ধরে একদম ইরানের দিকে, মানে বর্তমান ইরাক, ইরান, সৌদির দিকে চলে যায়। অপর একটি শাখা, যারা ভারতীয় আর্য নামে পরিচিত হয়, তারা 1500 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ হিন্দুকুশ পর্বতের অঞ্চল দিয়ে ভারতবর্ষ প্রবেশ করে। এরাই ভারতীয় আর্য নামে পরিচিত, এরাই বৈদিক আর্য নামে পরিচিত, এবং এরাই ভারতবর্ষের প্রথম বৈদিক সভ্যতার সূত্রপাত ঘটায়। তো মনে হতে পারে যে আমরা কি করে বলছি যে এই ইন্দো ইরানীয় ভাষা দুটো ভাগে ভাগ হয়েছিল, হ্যাঁ, তারপর তারা দুদিকে চলে যায়। দুদিকে চলে যাওয়ার কারণটা কি? এমন তো নয় যে এমন একটা কিছু হলো যে তো তোমরা ওদিকে যাও আমরা দিকে যাই, নিশ্চয়ই কোনো কারণ ছিল। এই কারণের জন্য এত বছর ধরে একটা ভাষা চলে আসছে, এই হট করে ভেঙে গেল। মানে আমরা যদি দেখি ইন্দো ইউরোপীয় ভাষা 2500 খ্রিস্টপূর্বাব্দে ভাঙছে, তাহলে ইন্দো ইরানীয় এবং ভাষাটি, ইন্দো ইরানীয় যে ভাষা, সেই ভাষাটা ভাঙছে 1500 বছর। মানে মাঝখানের 1000 বছর ধরে তারা এক জায়গায় ছিল, হট করে তাদের কী মনে হলো যে তারা আমরা ভেঙে যাই? এর কারণটা আমরা অনুমান করতে পারি এই দুটি ভাষায় রচিত সাহিত্য দেখে। যেমন ঋগ্বেদে, যেটা ভারতীয় আর্যদের প্রাচীনতম টেক্সট, সেখানে আমরা দেখতে পাই যে দেব, যেখান থেকে পরবর্তীকালে আমরা দেবতা শব্দটা পাচ্ছি, সেই শব্দটি শুভ অর্থে ব্যবহার করা হয়। কিন্তু ইরানীয়দের যে প্রাচীনতম টেক্সট আবেস্তা, সেখানে কিন্তু আবার দয়েব এই শব্দটি অশুভ অর্থে ব্যবহার করা হচ্ছে। এর উল্টো দিকটা হয় আবার আমাদের বেদে, অসুর এই শব্দটা খারাপ অর্থে, অন্ধকার অর্থে ব্যবহার করা হয়। অথচ আশ্চর্যজনকভাবে আবেস্তায় এই অহুর শব্দটি আলোর দেবতা হিসেবে পরিচিত হয়। তার মানে তোমরা বুঝতে পারছো যে কিভাবে এই সূক্ষ্ম ডিফারেন্সটা আমরা দেখতে পাচ্ছি দুটো সাহিত্যে। হয়তো সংস্কৃতিগত কোনো মতপার্থক্যের কারণে তারা আলাদাভাবে আলাদা দিকে চলে যায়। এখানে একটি বিষয় বলে রাখাটা জরুরি যে আর্য অনেকেরই মতে এটি ভাষা গোষ্ঠী নয়, এটি জাতিগোষ্ঠী। এই ধারণা কিন্তু ভুল। আর্য বলতে আমাদের সবার আগে যেটা মনে আসে সেটি কালো নাক, গায়ের রং ফর্সা, মানে একদম সুদৃঢ় দেহ, এমনটা কিন্তু নয়। আর্য ভাষায় যারা কথা বলেন, আর্য ভাষা কী কী, হয়তো আমরা আগে উদাহরণ দিলাম, গ্রিক, লাতিন, কেল্টিক, জার্মানিক, ইংরেজি, স্লাভ, তোখারীয়, সংস্কৃত, এই প্রত্যেকটি ভাষায় যারা কথা বলেন তারাই হচ্ছেন আর্য। অর্থাৎ আর্য একটি ভাষাগত একক, নট জাতিগত একক। এবার আমরা দেখে নেব আমাদের বৈদিক সভ্যতা এবং বৈদিক সাহিত্যের ব্যাপারে। বৈদিক কথাটা বুঝতেই পারছো এসছে বেদ থেকে। এবার এই বেদ কথাটা কোত্থেকে এসছে? বেদ এই শব্দটি আসে বিদ থেকে, যার অর্থ জ্ঞান। আমরা পড়াশোনা করি কিসের জন্য? জ্ঞান অর্জনের জন্য। এই বেদ থেকে আমরা জ্ঞান, আরও বিশেষভাবে বললে পরম জ্ঞান লাভ করতে পারি। এই বেদের মোট 4টি ভাগ রয়েছে। শোনা যায় নাকি ব্যাসদেব, যিনি মহাভারতকার, তিনি নাকি এই বেদ ভাগ করেছিলেন। এই কারণের জন্য তার অপর নাম বেদব্যাস। এই বেদকে তিনি কভাগে ভাগ করলেন? উনি 4 ভাগে ভাগ করলেন। কী সেই ভাগ? ঋক, সাম, যজু এবং অথর্ব। এই বেদের তো মূল 4টে ভাগ হয়ে গেল। প্রত্যেকটা বেদে আবার 4 ভাগ রয়েছে। অর্থাৎ ঋগ্বেদকে যদি আমরা একটা সম্পূর্ণ গোটা বই হিসাবে আমরা ধরি, তাহলে এই পরের 4টি ভাগ হবে 4টি অধ্যায়। কী কী? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। এ তো গেল অধ্যায় ভিত্তিক ভাগ। বেদকে আবার গঠনগতভাবে আবার ভাগ করা যায়। কী কী? মণ্ডল, অনুবাক, সূক্ত এবং মন্ত্র। না, অবশ্যই মণ্ডল কারো টাইটেল নয়, মণ্ডল এটি ভাগের নাম। যাই হোক, ঋগ্বেদ থেকে আমরা কী কী জানতে পারি? ঋগ্বেদ থেকে আমরা সেই সময় ধর্মীয় জীবন, সামাজিক জীবন, অর্থনীতির কিছু কথা, রাজনীতির কিছু কথা জানতে পারি। আশ্চর্যজনকভাবে সামবেদের সাথে ঋগ্বেদের পার্থক্য কিন্তু খুব কম। একটি পার্থক্য রয়েছে,
ঋগ্বেদে যে মন্ত্রগুলি আমরা দেখতে পাই, সামবেদে সেই একই মন্ত্র আমরা গীত আকারে পাই, অর্থাৎ সুর সংযোজিতভাবে পাই। সামবেদে মোট 1810টা মন্ত্র রয়েছে, তার মধ্যে 75টা বাদে বাদবাকি যত মন্ত্র সব ঋগ্বেদ থেকে নেওয়া। যজুর্বেদ, যজুর্বেদ কি? যজুর্বেদ মূলত যজ্ঞের বিভিন্ন ধরনের নিয়মের কথা আমাদের জানায়। বর্তমানে ঐতিহাসিকরা মনে করেন যে ভারতবর্ষে যে জ্যামিতি, তোমরা যে অঙ্কে জ্যামিতি করো, সেই জ্যামিতির প্রথম নিদর্শন আমরা যজুর্বেদ থেকে পাই। আর অথর্ববেদ, অথর্ববেদ মূলত জাদুমন্ত্রের সংকলন, বিভিন্ন অশুভ শক্তিদেরকে বিনাশ করার জন্য জাদু বা চিকিৎসা পদ্ধতির কিছু আলোচনা অথর্ববেদে করা হয়েছে। আগে কিন্তু এই চতুর্বেদ কনসেপ্টটি ছিল না। আগে বেদ হিসেবে মানুষ 3টে বেদকে ধরত, ঋক, সাম এবং যজু। এই 3টে বেদকে আমরা একত্রে ত্রয়ী বলে রাখি। এখানে আরেকটি বিষয় বলে রাখা ভালো, যে এই বেদের সাথে সংযুক্ত রয়েছে আরও দুটি জিনিস। একটি হচ্ছে স্বরদর্শন, যেটা আমি এখানে আলোচনা করছি না। অপরটি হচ্ছে বেদাঙ্গ। বেদাঙ্গ 6টি। কী কী? শিক্ষা, কল্প, জ্যোতিষ, ছন্দ, নিরুক্ত, ব্যাকরণ। আমরা পরবর্তীকালে দেখব যে বেদকে কিভাবে মনে রাখা হতো, সেটা যখন আমি শিক্ষা আলোচনা করব তখন আরও ভালো ডিটেলসে বলবো। তো এই 6টা ভাগ, তোমাদের 6টা ভাগ মনে রাখার দরকার নেই, শুধুমাত্র এটুকু মনে রাখো যে বেদাঙ্গ 6 ভাগে বিভক্ত। তো এইবার আমি বলে দিই যে কিসে কী বর্ণনা করা হয়েছে। তার আগে বলে দিই, এই যে সমগ্র বৈদিক যুগটা, সেটাকে আমরা ওভারঅল 2টো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আদি বৈদিক যুগ, অর্থাৎ 1500 থেকে 1000 খ্রিস্টাব্দ, বা একে ঋগ্বৈদিক যুগ বলা হয়। অপরটি হচ্ছে পরবর্তী বৈদিক যুগ, যেটা 1000 থেকে 600, মোটামুটি একে পরবর্তী বৈদিক যুগ বলা হয়। তো এইখানে একটি বিষয় বলবার, যে বৈদিক যে মন্ত্রগুলি, ওগুলি বেশিরভাগই কিন্তু লেখা হয়েছে পদ্যে, বা তোমাদের ভাষায় কবিতার আকারে। কেন লেখা হয়েছে? তোমরা নিজেরাও দেখবে যে গদ্য থেকে বা একটা গল্পের থেকে একটা কবিতা লাইন বাই লাইন মনে রাখতে কিন্তু অনেক সুবিধা হয়। আগেকার দিনের মানুষেরাও এই কারণের জন্যই অনেক কিছুই কবিতা আকারে লিখতেন। তো এবারে একটু বলে দিই যে ওই সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদে কী রয়েছে। সংহিতায় মোটামুটি ওই মন্ত্রগুলো দেখতে পাওয়া যায়, ব্রাহ্মণে ওই মন্ত্রগুলি গদ্য আকারে ব্যাখ্যা করা হয়েছে। আরণ্যক হচ্ছে, আরণ্যক নাম থেকে তোমরা বুঝতে পারছো, যারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক গ্রন্থটি পড়েছো তারা বুঝতেই পারছো যে অরণ্যে লেখা হতো বলে এই গ্রন্থের নাম আরণ্যক। আর উপনিষদ হচ্ছে, উপনিষদের অপর নাম বেদাঙ্গ। এটা পুরোটাই দর্শন সংক্রান্ত, মানুষের উৎপত্তি, মানুষ কীভাবে এলো, ব্রহ্মের যে কনসেপ্ট, সেটা আমরা এখান থেকে পাই। নেক্সট আমরা দেখে নেব বৈদিক যুগে ভৌগোলিক পরিস্থিতি। ভূগোল, এটিও তোমাদের ক্লাস 6-এ নতুন একটি আলাদা অধ্যায় হিসেবে পরিলক্ষিত হবে, যে বৈদিক যুগের ভূগোল কিভাবে আমাদের দেখতে পাই। এর আগে তোমরা কখনোই ভূগোল এই বিষয়টিকে আলাদাভাবে দেখোনি। এবার তোমরা দেখবে ভূগোল কি। ভূগোল হচ্ছে আমাদের চারপাশে প্রকৃতি, নদ নদী, পাহাড় পর্বত, সমভূমি, মালভূমি ইত্যাদি সমস্ত, এমনকি মানুষও এই ভূগোলের অন্তর্গত। এবার আমরা দেখব যে বৈদিক যুগ থেকে আমরা ওই সময়ের ভূগোলের কথা কি জানতে পারি। অনেক পর্বতের কথা জানতে পারা যায়। উদাহরণ হিসেবে বলা যায় হিমালয় পর্বতের কথা আমরা বৈদিক যুগ মানে আদি বৈদিক যুগে ঋগ্বেদ থেকে জানতে পারি। কাশ্মীরের মুজবন্ত সিংহের কথা আমরা জানতে পারি। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা দেখতে পাই যে বেদে বিন্ধ্য পর্বতের নাম উল্লেখ নেই। আমরা পরবর্তীকালে দেখব এই যে বিন্ধ্য পর্বত, সেটা ভারতবর্ষের ইতিহাসে কতখানি গুরুত্বপূর্ণ একটি পর্বত হিসেবে উঠে আসবে, কিন্তু বেদে এই পর্বতের কোনো নাম উল্লেখ নেই। কেন নেই? প্রশ্ন আমি তোমাদেরকে করলাম যে বেদে আমরা কেন
বিন্ধ্য পর্বতের নাম পাই না? হিমালয়ের মতো পর্বতে আমরা নাম যেখানে পেয়ে যাচ্ছি, কেন আমরা সেখানে বিন্ধ্য পর্বতের নাম পাই না? আমরা অনেক নদীর কথা জানতে পারি। কী কী নদীর কথা জানতে পারা যায়? আমরা জানতে পারি সিন্ধু নদীর কথা, সিন্ধু নদীর উপনদীদের কথা। আমরা যে নদীগুলির কথা পাই, সিন্ধু, সরস্বতী, যদিও সরস্বতী নদী বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে, তাকে আর খুঁজে পাওয়া যায় না, কিন্তু এখানেও আশ্চর্যজনকভাবে আমরা গঙ্গা, যমুনা নদীগুলির কথা পাই না। কেন পাই না? এই সম্ভব ব্যাখ্যা দেওয়া যেতেই পারে, যেহেতু আর্যরা ভারতবর্ষের উত্তর পশ্চিম প্রান্ত থেকে ঢুকেছিল ভারতবর্ষে, তাই তারা হয়তো তখনও গঙ্গা যমুনা নদীর তীরবর্তী অঞ্চলগুলো পৌঁছতে পারেনি। কেন পৌঁছতে পারেনি? কারণ আমরা জানি যে যদি কোনো অঞ্চলে মানুষ বহুদিন বসবাস না করে, তাহলে সে সমস্ত অঞ্চল বনভূমি আবৃত হয়ে যায়। হয়তো তারা সেই বনভূমিকে ঠিকমতোভাবে কেটে প্রবেশ করতে পারেনি, এমনটা হতেই পারে। যাই হোক, আমরা তাহলে বেদ থেকে কী জানতে পারলাম? বেদ থেকে আমরা মোটামুটি বৈদিক যে সভ্যতার যে প্রসার এটা জানতে পারি, যে তারা প্রথম দিকে পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে, সপ্তসিন্ধু অঞ্চলে বসবাস করলো। তারা পরবর্তীকালে, মানে পরবর্তী বৈদিক যুগে, তারা ধীরে ধীরে পূর্ব ভারতের দিকে আসতে আরম্ভ করে। এসে তারা বিহার অবধি এসে থেমে যায়। কেন থেমে যায় সেটার কোনো সম্ভাব্য কারণ আমাদের খুঁজে পাওয়া যায় না। যে কেন তারা বিহার অবধি এসেই থেমে গেল, তার কোনো কারণ আমরা দেখতে পাই না। পরবর্তী বৈদিক যে সাহিত্য, সেখানে আমরা এই গঙ্গা যমুনা নদীর কথা দেখতে পাই, আরও অন্যান্য অনেক নতুন নতুন ভূমিরূপের কথা দেখতে পাই। কিন্তু আরেকটা বিষয় লক্ষণীয়, পরবর্তী বৈদিক সাহিত্যে কিন্তু সিন্ধু, সরস্বতী, ওই নদীগুলির কথা অনেক কম পাওয়া যাচ্ছে, প্রায় পাওয়া যাচ্ছেই না। যেটুকু উল্লেখ না করলেই নয়, সেটুকুই করা হচ্ছে। অর্থাৎ সভ্যতা ধীরে ধীরে পূর্ব দিকে প্রসার লাভ করছে। এরপর আমরা একটা জিনিস দেখে নেব, যে বৈদিক যুগের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র। ইতিহাস বলতে যেটা সবার আগে মনে আসে সেটা হচ্ছে মাটিখোঁড়া। তো এই যে বৈদিক সভ্যতাদের কথা যে আমরা বলছি, সেই সভ্যতাতে কি আমরা কোনো রকম মাটি খুঁড়ে সোকল্ড জিনিস পাই না? কোনো তথ্য পাই না যে এই সময় সভ্যতা বসতি গড়ে উঠেছিল? পাই। কি পাই? তামা এবং ব্রোঞ্জের সুস্পষ্ট ব্যবহার আমরা দেখতে পাই। শেষ দিকের রচনাতে আমরা লোহার ব্যবহার দেখতে পাই। আরও কী দেখতে পাই? আমরা তীর, ধনুক, ঘোড়ায় টানা রথের ব্যবহার দেখতে পাই। ঘোড়া, ইতিহাস বলতে আমাদের আরও একটা জিনিস মনে আসে, রাজা এবং তার সঙ্গে যুদ্ধ। এই যুদ্ধ বলতে আমাদের যেটা মনে আসে সেটা হচ্ছে ঘোড়ায় চড়ে যুদ্ধ করা। এই ঘোড়া কিন্তু বৈদিক যুগের আগে ভারতবর্ষে ছিল না। আর্যরাই প্রথম বাইরে থেকে ঘোড়ার ব্যবহার নিয়ে আসে ভারতবর্ষে। তার সাথে সাথে যে রথ, সে রথেরও ব্যবহার তারাই প্রথম করে। তো বেসিক্যালি এই বৈদিক সভ্যতা সম্পূর্ণ একটা গ্রামীণ সভ্যতা ছিল। এর আগে তোমরা যখন হরপ্পা পড়বে তখন দেখবে যে হরপ্পা সভ্যতাটা একটা ছিল নাগরিক সভ্যতা, একটা নগর, বড় বড় বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু সেরকম কোনো এভিডেন্স কিন্তু আমরা বৈদিক যুগের সিভিলাইজেশনে পাই না, বৈদিক সভ্যতায় আমরা পাই না। আমরা এক ধরনের মাটির পাচ্ছি, মাটির পাত্র। সেই পাত্রগুলোর রং ধূসর। তোমরা যখন পরবর্তীকাল পড়বে তখন দেখবে যে একটা সভ্যতার বয়স নির্ধারণে এই মাটির পাত্রের কতখানি ভূমিকা রয়েছে। একজন ঐতিহাসিক একটি মাটির পাত্র থেকে বলে দিতে পারেন যে সেটি কোন সময়ের তৈরি হয়েছিল। আমরা হরিয়ানার ভগবানপুরা নামক একটি জায়গা, দেখবে আমি স্লাইডে এগুলি দেখিয়েছি, ভগবানপুরা, এছাড়াও অহিছত্র,
অত্রঞ্জি খেরা, হস্তিনাপুর, এই নামটা তোমাদের শোনা লাগবে, যেহেতু যদি মহাভারতের কাহিনী তোমরা জানো যে হস্তিনাপুরের কথা তোমরা অবশ্যই শুনবে। এইখানে আমরা পাত্রগুলো দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা আর কী কী পাচ্ছি? আমরা তীরের ফলা পাচ্ছি, বর্ষার ফলা পাচ্ছি, আংটি পাচ্ছি, পেরেক পাচ্ছি, ছোড়া পাচ্ছি, বড়শি পাচ্ছি, ইত্যাদি ইত্যাদি পাচ্ছি। আশ্চর্যের বিষয়, আমরা এর পরবর্তী সময়ে লোহার ব্যবহার পাব। এর আগে কি তাহলে লোহার ব্যবহার ছিল না? লৌহ করে কি তারা এরাই প্রথম নিয়ে আসে? হয়তো ছিল, কিন্তু এখনও আমরা এভিডেন্স পাই না। তাই আমাদেরকে বলতে হয় যে বৈদিক যুগ বা খ্রিস্টপূর্ব 1000 থেকেই প্রথম লোহার আবিষ্কার হয় ভারতবর্ষে, এবং সেই সময় থেকে লোহা ব্যবহার হতে আরম্ভ করে। এই লোহা দিয়ে বিভিন্ন ধরনের আসবাব পরবর্তীকালে বানানো হতে আরম্ভ করবে। এবং এর সাথে আমরা আরও একটা বিষয় দেখতে পাই যে যত পরবর্তী যুগ এগোচ্ছে, তত পূর্ব দিকে সভ্যতাটা বিস্তার লাভ করছে। এবং আমি আগেই বলেছি যে হয়তো সেখানে প্রচণ্ড বনভূমি ছিল, এবং লোহার কুড়ুল দিয়ে হয়তো গাছ কাটতে তাদের সুবিধা হচ্ছিল বলে অত্যন্ত দ্রুত আমরা এই সভ্যতাটার পূর্ব দিকে বিকাশ দেখতে পাই। এমনটা হতেই পারে। এরপর আমরা আসব বৈদিক যুগের রাজনীতি। ইতিহাস বলতে যেটা আমাদের সবার আগে মনে আসে যে রাজায় রাজায় যুদ্ধ, সেই যুদ্ধের কথা আমরা আসব। মনে রাখতে হবে যে বৈদিক যে সাহিত্য, এটা কিন্তু অনেকটাই ধর্মীয় সাহিত্য, অর্থাৎ ধর্ম এই কথাটাই প্রধান। সেই জায়গায় দাঁড়িয়ে রাজনীতির কোনো কথা না আসাটাই স্বাভাবিক। কিন্তু তা সত্ত্বেও আমরা কিছু কিছু রাজনীতির কথা পাই। কী কী রাজনীতির কথা পাই? আমরা পাই বিভিন্ন প্রশাসনিক একক। যেমন তোমরা জানো যে আমাদের সবথেকে ছোটো প্রশাসনিক একক হচ্ছে ব্লক। যারা গ্রামে থাকে তারা পঞ্চায়েত, তারপর মহকুমা, তারপর জেলা, তারপর রাজ্য, দেশ, মহাদেশ ইত্যাদি করতে করতে আরও এককটা বৃহত্তর হতে আরম্ভ করে। তো সেই সময় বৈদিক যুগেও আমরা এক এককের কথা দেখতে পাই, যেমন গ্রাম, জন, গণ, বিশ। বুঝতেই পারছো, গ্রাম সব থেকে ছোটো একক, তারপরে জন, তার উপর বিশ, এইভাবে আস্তে 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 এককটা বড় হতে আরম্ভ করে। ঋগ্বেদে আমরা যে রাজা বলি, সে শব্দটার নানা রকম ব্যবহার রয়েছে। কিন্তু আমাদের কাছে রাজা বলতে যে একটা ভয়ঙ্কর কথায় কথায় মৃত্যুদণ্ড দেওয়া রাজা, হ্যাঁ, গায়ে প্রচুর অলংকার পরে বসে রয়েছেন, একটা বড় সিংহাসনে বসে রয়েছেন, ওনার সাথে কেউ কথা বলতে পারে না, সেই রকম রাজার কনসেপ্ট কিন্তু আমরা এখানে পাই না। এখানে রাজা অনেকটাই নরপতি, অর্থাৎ নর মানে হচ্ছে মানুষ, পতি মানে হচ্ছে প্রধান। আমাদের পরিবারে, মূলত পিতৃতান্ত্রিক পরিবারে, পিতার যে ভূমিকা, রাজা যেন সেই জনপদের খানিকটা পিতার মতো। তার কাছে অনেক অভিযোগ করা যায়, অনেক অনুযোগ করা যায়, তার কাছে কিছু আবদার করা যায় ইত্যাদি। মূলত আমরা এই সময় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে লুটপাটের অনেক ঘটনা পাই। অর্থাৎ একটা গোষ্ঠীর সাথে অপর গোষ্ঠীকে ডাকাতি করতে যাচ্ছে। হ্যাঁ, সেটা অবশ্যই বর্তমান যুগে দাঁড়িয়ে হাস্যকর মনে হলেও সেই সময়ের যুগে দাঁড়িয়ে কিন্তু খুব একটা হাস্যকর কথা ছিল না। আমরা নানান ধরনের গোষ্ঠীর কথা পাই। আমরা কুরু, পাঞ্চাল, ভরত রাজের কথা পাই, ভরত গোষ্ঠীর কথা পাই। তো এই সমস্ত গোষ্ঠীদের মধ্যে এই ডাকাতি, এই লুটপাটটা চলতেই থাকতো। এই লুণ্ঠিত যে সম্পদ, এই সম্পদটা সমগ্র গ্রাম, জন, গণ, বিশ এদের মধ্যে ভাগ করে দিতেন রাজা। অর্থাৎ রাজার ভূমিকা এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং রাজাদের প্রত্যেকে সমান ভাগে ভাগ করে দিতেন। তাকে অপর একটি ভূমিকা দেওয়া হচ্ছে নৃপতি, সে একই, মানুষের রক্ষাকারী। তুই হঠাৎ করে রাজা কনসেপ্টটা এলো কেন? কী প্রয়োজন পড়লো রাজার? তোমরা যখন স্কুলে ছিলে, আশা করি তোমাদের ক্লাসে একজনকে মনিটর বলে উল্লেখ করা হতো, যদি আমরা তাকে ম্যানিটার বলতাম। সে মনিটর কী করতো? এই 48 বা 49 জন ছেলে মেয়েকে একসাথে শান্ত রাখার চেষ্টা করতো। কেননা বোঝাই যাচ্ছে 48 বা 49 জন ছেলে মেয়ে যখন এক জায়গায় থাকে, তখন শান্ত থাকাটা খুবই একটা অলীক কল্পনা, ছোটো বয়স তার ওপর আবার। তো রাজার ভূমিকাটাও খানিকটা সেরকম। তিনি জনপদকে শৃঙ্খলিত রাখতেন, সুশৃঙ্খল রাখতেন। কেননা আমরা জানি ইউনিটি ইজ পাওয়ার, একতাই বল।
এই একতাবদ্ধ রাখার প্রধান কাজটা ছিল রাজার। তো যাই হোক, রাজা যে এলাকাটি শাসন করতেন তাকে অবশ্যই রাজ্য বলা হতো। রাজ্যের নাম কিন্তু রাজ্যের নাম বা অঞ্চলের নাম সেই অঞ্চলে বসবাসকারী গোষ্ঠীর নাম অনুযায়ী হতো। এটা পরবর্তীকালে আমরা আরও অনেক উদাহরণ এরকম পাবো। যেমন ওই যে বললাম ভরত, কুরু, পাঞ্চাল ইত্যাদি, ওই গোষ্ঠীগুলোর নাম অনুসারে জায়গার নাম। রাজার কথা সব এলেই আমাদের আরও একটি কথা মনে আসে, সেটা হচ্ছে প্রজা। প্রজারাও ছিল, রাজার সমস্ত সিদ্ধান্ত তারা মেনে নিত। হয়তো যদি রাজার সিদ্ধান্ত পছন্দ না হতো, তারা গোষ্ঠীবদ্ধভাবে রাজার সিদ্ধান্তের বিরোধিতা করতো। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা পরবর্তীকালে আমাদের সমগ্র রাষ্ট্রযন্ত্র থেকে উঠে যাবে। এই বিরোধিতা কিন্তু বৈদিক যুগে আমরা করতে দেখতে পাই। রাজা হওয়ার অনেক উপায় ছিল। কী কী সেই উপায়? একজন রাজার সন্তান রাজা হবেন, এটি একটি উপায়, মানে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাজ সিংহাসন। এছাড়া নিজেদের মধ্যে যুদ্ধ বা লড়াই করে, প্রতিযোগিতা করে সেই প্রতিযোগীর বিজয়ীকে রাজা হিসেবে ঘোষণা করা হতো। অথবা ওই সময় যারা পুজো আচ্ছা করতেন তথা পুরোহিতরা রাজাকে নির্বাচন করতেন কিছু বৈশিষ্ট্য দেখে, দৈব বৈশিষ্ট্য দেখে তারা রাজাকে নির্বাচন করতেন। শাসনের কাজে যারা সাহায্য করতেন তাদেরকে বলা হতো রত্নীন। বুঝতেই পারছো, রত্ন থেকে রত্নীন কথাটি এসছে, অর্থাৎ অত্যন্ত দামি। এই ধরনের কিছু কনসেপ্ট আমরা ওখানে দেখতে পাই। আমরা সভা এবং সমিতির কথা পাই। সভা এবং সমিতি কি আমাদের কাছে খানিকটা ওই ক্লাব এর মতো, যেখানে সবাই একসাথে মিলেমিশে বসে, যেখানে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করা হয়, কিছু মাঝে মাঝে একটু নাচ গান অনুষ্ঠান হয়, একটু একটু মনোরঞ্জন হয়, সেরকমই হচ্ছে সভা এবং সমিতি। এখানে বিভিন্ন বয়স্ক ব্যক্তিরা যোগ দিতেন, বিভিন্ন রাজনীতি আলোচনা হতো, বিভিন্ন বিতর্কের সভা হতো এখানে। মানে মোটামুটি এটা একটা মানুষের মিলন ক্ষেত্র আমরা ধরতে পারি, যেটা আমরা আরও পরবর্তীকালে দেখতে পাবো। এবার আমরা যেদিকে আসব সেইটা ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, অর্থনীতি এবং সমাজ। মানুষ সামাজিক জীব। প্রত্যেকটি মানুষের নির্দিষ্ট একটি কর্ম আছে। সমাজ এবং অর্থনীতি পাশাপাশি চলে, আলাদা হয় না, আলাদা করা যায় না সমাজ এবং অর্থনীতিকে। তো আমরা আগে অর্থনীতির দিকটা দেখে নিই। আমরা জানি ভারতবর্ষ বর্তমানেও এই যুগে দাঁড়িয়ে এটি কৃষিভিত্তিক দেশ, যেখানে অধিকাংশ মানুষই কৃষিকাজের সঙ্গে যুক্ত, এবং ভারতের যে আয় ব্যবস্থাটা হিউজ পরিমাণ আসে এই কৃষি থেকে। বৈদিক সমাজ কিন্তু কৃষিভিত্তিক ছিল না, আদি বৈদিক সমাজ আরও ভালোভাবে বললে। ওই সময় কৃষির বদলে পশুপালনের কথা বেশি জানতে পারা যায়। দেখতে পাওয়া যায় যে অর্থাৎ গরু, এই শব্দটি খুব গুরুত্বপূর্ণ ওনাদের কাছে। গো সম্পদ যার যত বেশি থাকবে সে তত বেশি ধনী, গোপতি, এরকম একটি কথাই আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আর কী কী গুরুত্বপূর্ণ পশু ছিল? গরু ছাড়াও, গরু তো সব থেকে গুরুত্বপূর্ণ। এছাড়াও ছিল ঘোড়া, ভেড়া প্রভৃতি পশু, যাদেরকে অত্যন্ত দামি বলে মনে করা হতো। চাষবাসে খুব একটা হতো না, হতো খুব কম, তার মধ্যে জব ছিল প্রধান। আশ্চর্যজনকভাবে আদি বৈদিক যুগে কিন্তু আমরা ধান এই কথা পাই না। ধান আমরা পরবর্তী বৈদিক যুগে এসে পাবো। কারিগরি শিল্পের কথাও জানতে পারা যায়। কাঠের তৈরি আসবাব, বাড়িঘর নির্মাণ করা হতো। রথ তৈরিতে কাঠ ব্যবহার করা হতো। যিনি রথ নির্মাণ করতেন, রথকার, তার অনেকটা সম্মান ছিল, কেন রথ আমরা জানি সেই সময় একটা প্রধান যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করা হতো। এছাড়া চামড়ার শিল্পের কথা বলা হয়েছে, থলি ঘোড়া লাগামের কথা বলা হয়েছে, টানা এবং পোড়েন এই দুটি সুতোর কথা আমরা দেখতে পাই। এছাড়াও নানা ধরনের গয়না নির্মাণ, অলংকার নির্মাণের কথাও আমরা দেখতে পাই। আমরা আগেই বলেছি ঋগ্বেদে প্রাথমিক পর্বে লোহার কথা নেই, লোহা পরবর্তীকালের সংযোজিত হয়েছে। ফলে আদি বৈদিক সমাজে লোহার ব্যবহার ছিল না। মনে হতেই পারে যে আমি যে একটা জিনিস দ্রব্য বানালাম, সেটা আমি বানিয়ে কী করব? সেটা তো আমাকে বিক্রি করে মানে নিজের সংসার চালাতে হবে। এখন যেন আমরা টাকার ব্যবহার করি, বৈদিক যুগে কি টাকার ব্যবহার ছিল? না, বৈদিক যুগে টাকার ব্যবহার ছিল না। কী ছিল? সেটা ছিল গোধন প্রথা,
অর্থাৎ সমস্ত সম্পত্তির মূল্য নির্ধারিত হতো গরুর মূল্যের দ্বারা। ভেবে দেখো যে কতখানি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে তাহলে গরু গণ্য করা হতো। যদিও অনেক ঐতিহাসিক নিস্ক, শতমান এগুলিকে মুদ্রার প্রতিপন্ন করার চেষ্টা করছেন, কিন্তু তা সত্ত্বেও কোথাও গিয়ে মনে হয় যেখানে প্রধান উদ্বৃত্ত রূপে খাদ্যশস্যই নেই, সেখানে ব্যবসা বাণিজ্য বা এই বাণিজ্যিক লেনদেন করাটা খুব মুদ্রার মাধ্যমে তাও আবার সম্ভব নয়। যাই হোক, পরবর্তী বৈদিক যুগে কিন্তু আমরা চাষবাসের একটা বিরাট ক্ষেত্র খুঁজে পাচ্ছি। পাকাপাকিভাবে কৃষিকাজ আরম্ভ হয়ে যাচ্ছে। গাঙ্গেয়, যমুনা নদী বদ্বীপ অঞ্চলের বিরাট উর্বর ভূমিতে চাষ হচ্ছে ধান, চাষ হচ্ছে গম, চাষ হচ্ছে যব। হ্যাঁ, কোন কোন ঋতুতে কোন কোন ফসল ফলানো হবে, মানে আমাদের ঋতু বৈচিত্র্য অনুযায়ী ফসল ফলানো হচ্ছে, প্রচণ্ড উদ্বৃত্ত উৎপাদন হচ্ছে। আরেকটি বিষয় লক্ষণীয়, আমি আগেও বলেছি যে লোহার এই সময় চলে আসাতে গাছ কাটতে সুবিধা হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে লোহার নির্মিত লাঙল কিন্তু এখন আমরা পাই না। লাঙল সে আগের মতোই কাঠের, তামার লাঙল আমরা দেখতে পেয়ে থাকি। এছাড়াও অন্যান্য অনেক পেশার কথা জানতে পারা যায়। কী কী জানতে পারা যায়? জেলে, কামার, রাখাল, চিকিৎসক ইত্যাদি কথা জানতে পারা যায়। আমরা বর্তমানে দেখতে পাই যে এটি মূলত তোমরা পরবর্তীকালে যখন শিল্প বিপ্লব পড়বে তখন তোমরা আরও ভালোভাবে দেখবে যে একটি দ্রব্যের একটি নির্দিষ্ট জিনিস একজন মানুষকে নির্মাণ করা হতো। সাপোজ একজন মানুষ এটি হয়তো টিফিন কৌটো বানাচ্ছেন, একজন মানুষ তো টিফিন কৌটির ঢাকনাটিকে বানালেন, একজন মানুষ এই টিফিন কৌটির গাটিকে বানালেন, একজন মানুষ এই টিফিন কৌটিকে জোড়া লাগালেন। বৈদিক যুগে কিন্তু আমরা এরকম কিছু এভিডেন্স পাচ্ছি, কিছু নিদর্শন আমরা পাচ্ছি। কী কী পাচ্ছি? যেমন ধনুক, ধনুকের ছিলা, তীর, এই তিনটি আলাদা আলাদা জন বানাচ্ছেন। একই জনই তো বানাতে পারতেন। যে ধনুক বানাচ্ছে সে ধনুকের ছিলা বাঁধতে পারবেন? নিশ্চয়ই পারবে, কিন্তু এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা আসব সবথেকে গুরুত্বপূর্ণ জায়গায়, সেটা হচ্ছে আমার নিজের ব্যক্তিগতভাবে ইতিহাস বলতে আমি যা বুঝি সেটা সমাজ, সেই সামাজিক ইতিহাসের কাছে। বৈদিক সভ্যতার একদম প্রাথমিক পর্বে মানুষের মধ্যে ভেদাভেদ ছিল না। কথাটা খুব ইম্পর্টেন্ট। মানুষের মধ্যে ভেদাভেদ ছিল না। এটা বলা মাত্রই তোমাদের মনে হবে পরবর্তীকালে তার মানে কি ভেদাভেদ আরম্ভ হয়ে গেছিল? একটা মানুষের সাথে আরেকটা মানুষ আলাদা, এই কনসেপ্ট আরম্ভ হয়ে গেছিল? হ্যাঁ, ঋগ্বেদের একদম শেষ পর্বে এই প্রথম আমরা পাই যে মানুষের মধ্যে ক্রমান্বয়ে উচ্চতার নিরিখে, ক্রমান্বয়ে সম্মানের নিরিখে ভাগ। এর আগেও আমরা ভাগ পাচ্ছি, কিন্তু সেটা আর্যদের মধ্যে ভাগ নয়। সেটা আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি আর্যবর্ণ, দস্যুবর্ণ, অর্থাৎ গায়ের রং অনুযায়ী দস্যুবর্ণদের গায়ের রং তথাকথিতভাবে কালো এবং আর্যবর্ণদের গায়ের রং আমাদের কাছে যা ফর্সা সেরকম। কিন্তু এইখানে এসে, অর্থাৎ ঋগ্বেদের একদম শেষে, মানে ওই পরবর্তী বৈদিক যুগ থেকে এসে আমরা আর্যদের মধ্যে একটা ভাগ পেয়ে যাচ্ছি। কী সেই ভাগ? আমি ছবিতে দেখিয়েছি, দেখো একটা ত্রিভুজের মতো করে দেয়া আছে। একদম নিচুতলার মানুষরা, তাদের বলা হতে থাকলো শূদ্র, তার উপরে বৈশ্য, তার উপরে ক্ষত্রিয়, এবং সর্বোচ্চ স্থানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ব্রাহ্মণ। অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, একে আমরা বলবো বর্ণাশ্রম প্রথা, বর্ণ আশ্রম প্রথা। ব্রাহ্মণদের বলা হতো ব্রাহ্মণরা সর্বোচ্চ সম্মানের অধিকারী। তারা সরাসরি ব্রহ্মার মুখ থেকে সৃষ্ট। তাদের কাজ কি? প্রত্যেক বর্ণের আলাদা আলাদা কাজ নির্ধারণ করে দেওয়া হয়েছে। তাদের কাজ হচ্ছে ঈশ্বরের আরাধনা করা, সমাজের মঙ্গল কামনা, ঈশ্বরের কাছে প্রার্থনা করা, ঈশ্বর চিন্তায় মগ্ন থাকা, বেদ পাঠ করা, শিক্ষা বিতরণ করা ইত্যাদি। এরপর আসে ক্ষত্রিয়। ক্ষত্রিয়দের কাজ কি? ক্ষত্রিয়দের কাজ হচ্ছে দেশকে রক্ষা করা, দেশের মানুষকে রক্ষা করা, যুদ্ধ করা এবং শিক্ষা অর্জন করা। শিক্ষা প্রদানও কোনো কোনো ক্ষত্রিয় করে থাকতেন। বৈশ্য, এদের কাজ কি? এদের কাজ হচ্ছে মূলত ব্যবসা বাণিজ্য করা। অবশ্যই মনে রাখতে হবে এই সময় কিন্তু উদ্বৃত্ত উৎপাদন প্রচুর পরিমাণ আরম্ভ হয়ে গেছে, তাই আমরা ব্যবসা বাণিজ্যের
যে কথা সেটা আমরা এখানে আলোচনা করতেই পারি। এবং সব শেষে আসতো শূদ্রদের কথা। এদের কাজ কি? উপরের 3টি বর্ণ, এই উপরের 3টি বর্ণদের বলা হয় থাকে দ্বিজ, অর্থাৎ যাদের দুবার জন্ম। কেন দুবার জন্ম সেটা আমি পরে বলছি। এই দ্বিজদের সেবা শুশ্রূষা করা, অর্থাৎ একটা মানুষের কাজ হবে উপর 3 বর্ণের শুধুমাত্র সেবা শুশ্রূষা করা। তোমরা পরবর্তীকালে দেখবে যে অন্যান্য জায়গায়, এমনকি ভারতেও দাসদের কনসেপ্ট আসছে, যাদের কাজ হচ্ছে শুধু 5 ফরমাইশ খাটা, অন্যের কাজ করে দেওয়া। সেটা কিন্তু আমাদের বৈদিক সমাজ থেকে আমরা দেখতে পাই। আশ্চর্যজনকভাবে এর আগেই হরপ্পা সভ্যতাতে কিন্তু আমরা এই কনসেপ্ট দেখতে পাই না। তোমাদের সেটা প্রশ্ন করব। তো এই হরপ্পা সভ্যতায় আমরা দেখতে পাই না যে মানুষে মানুষে ভেদে পেয়েছে, কারণ সব মানুষ এক। কিন্তু আর্যদের মধ্যে হঠাৎ করে আমরা দেখতে পেলাম কেন? এর উত্তরে বলা যায় যে যেহেতু উদ্বৃত্ত উৎপাদন হতো, সেই উদ্বৃত্ত হয়তো একদল মানুষ অতিরিক্ত সঞ্চয় করে রাখতো, ফলে তারা ধনী হয়ে উঠতে থাকে। যাই হোক, এবার আসি নারীর কথা। সমাজে মেয়েদের কি ভূমিকা ছিল? প্রাচীন বৈদিক যুগে, মানে ঋগ্বেদিক যুগে, মেয়েদের যথেষ্ট সম্মানের চোখে দেখা হতো। অবশ্যই এটা মনে রাখতে হবে, ভারতবর্ষের সমাজে কন্যা সন্তানের তুলনায় বরাবরভাবে পুত্র সন্তানের আকাঙ্ক্ষা বেশি হয়েছে। বৈদিক যুগও তার ব্যতিক্রম নয়। তবে হ্যাঁ, মেয়েদেরকে ছোটোবেলায় শিক্ষা দেওয়ানো হতো। এই কথাটা বলবার সাথে সাথেই তোমাদের মনে অলরেডি একটা প্রশ্ন চলে এসছে, তাহলে কি পরবর্তীকালে মেয়েদের শিক্ষার ব্যবস্থাটা বন্ধ করে দেওয়া হয়েছিল? আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের সাথে কত আমাদের ছেলে মেয়ে আমরা একসাথে পড়ছি, আমাদের বন্ধু বান্ধবীরা একসাথে পড়ছে। তাহলে কি এটা বন্ধ হয়ে গেছিল? হ্যাঁ, পরবর্তী বৈদিক যুগ থেকে মেয়েদের যে শিক্ষা দেওয়ার যে প্রসেস বা যে পদ্ধতি, সেটা বন্ধ করে দেওয়া হয়। মেয়েদের 6 থেকে 9 বছরের মধ্যে বিয়ে দেওয়া হয়ে যেতে থাকে। ভেবে দেখো, 6 থেকে 9 বছরের মধ্যে একটা মেয়ের বিয়ে দেওয়া হয়ে যেতে থাকে। যে বয়সে মেয়েরা কিছুই বুঝতো না বাইরের জগৎ সম্পর্কে, সেখানে বিবাহ সম্পন্ন হয়ে যেত। পরবর্তীকালে যত দিন যেতে থাকে, পরবর্তী বৈদিক যুগে ধীরে 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 নারীদেরকে আরও অপমানিত হতে হয়, মেয়েদের আরও অপমান করা হতে থাকে, তাদের প্রেত এর সঙ্গে তুলনা করা হতে থাকে। যে নারীকে একসময় আদি বৈদিক যুগে, ঋগ্বৈদিক যুগে সম্রাজ্ঞী অর্থাৎ সম্রাটের স্ত্রী হিসেবে বর্ণনা করা হয়েছিল, পরবর্তী বৈদিক যুগ এসে তাদেরকে প্রেত, তারা অশুভ প্রতীক হয়ে যেতে আরম্ভ করে। শিক্ষা প্রসেসটা আমি পরবর্তীকালে আলোচনা করছি। যাই হোক, এবার বিনোদন। কী কী বিনোদনের ছিল? আমাদের তো কাছে এখন মোবাইল রয়েছে, হাতে একটা কম্পিউটার রয়েছে, টিভিতে IPL চলে, ওয়ার্ল্ড কাপ চলে, আমরা সব বসে বসে দেখি, সিনেমা দেখতে পারি। কিন্তু বৈদিক সময় তো সে সমস্ত কিছু ছিল না। সেই সময় মানুষ কী করে অবসর জীবনযাপন করতো? সেই সময় পাশা খেলা খুব গুরুত্বপূর্ণ ছিল। তোমরা যারা মহাভারত জানো, মহাভারত পড়েছো, তা জানবে যে মহাভারতে কীভাবে পাশা খেলাটা গুরুত্বপূর্ণ যুদ্ধের একটা ইঙ্গিত হিসেবে পাওয়া থাকে। যদিও বৈদিক সাহিত্যে পাশা খেলাকে অপমান করা হয়েছে, পাশা খেলাটাকে নিচু নজরে দেখা হয়েছে, তা সত্ত্বেও বলা যেতে পারে যে ওই সময় পাশা খেলাটা খুব গুরুত্বপূর্ণ একটি খেলা হিসেবে বিবেচিত হতো। এছাড়াও ছিল রথ, ঘোড়দৌড়ের প্রতিযোগিতা ইত্যাদি। সভা সমিতিতে বিতর্কের মাধ্যমে মানুষরা অবসর সময় কাটাতো। গান বাজনার প্রচলন ছিল। মানুষেরা কী কী খেত? মানুষেরা প্রধানত খেত যব, গম, ধান ইত্যাদি খাদ্যশস্য, আর বিভিন্ন রকমের মাংস। বিভিন্ন রকম মাংস তারা আহার্য হিসেবে গ্রহণ করত। এবার আসি সমাজের সাথে পরস্পর যে আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে ধর্ম। বৈদিক যুগে কিন্তু আমাদের বর্তমানের মতো মূর্তি পুজোর প্রচলন ছিল না। সেখানে মন্দিরেরও কোনো প্রসঙ্গ কিন্তু আমরা দেখতে পাই না। বৈদিক দেবতাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু দেবতা হচ্ছেন ইন্দ্র, বরুণ, অগ্নি, সূর্য, মিত্র, অশ্বিনী কুমার, সোম। পরবর্তী বৈদিক যুগে এদের সাথে সংযুক্ত হন রুদ্র এবং বিষ্ণু। এবার তোমাদের মনে হতেই পারে যে দেবীদের কথা কি নেই? আপনি যে বললেন আদি বৈদিক যুগে নারীদের সম্মানের চোখে দেখা হতো, অবশ্যই দেবীদের কথাও আছে। উষা, সরস্বতী, অদিতি, পৃথিবী, তবে দেবীদের কথা আমরা এখানে দেখতে পাই। এই দেবতাদের যারা পুজো করতেন তাদেরকে আমি আগেই বলেছি,
তাদের বলা হতো পুরোহিত। পুরোহিতদের মধ্যে পরবর্তীকালে ব্রাহ্মণরা সৃষ্ট হতে আরম্ভ করে এবং ধীরে 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 তারাই সমাজটাকে পুরোপুরি তাদের নিজেদের আয়ত্তে, নিজেদের ধর্মীয় শিকলে বেঁধে দিতে আরম্ভ করে। এবার আসা যাক বৈদিক যুগের শিক্ষায়। শিক্ষা বিষয়টি ঢোকবার আগে আমি একটি বিষয় আলোচনা করে নিতে চাইব, সেটা হচ্ছে চতুরাশ্রম প্রথা। বৈদিক যুগের মানুষেরা মানুষের সম্পূর্ণ জীবনকে 4টে পর্যায়ে ভাগ করেছিলেন। কী কী সেই পর্যায়? সে পর্যায়টা হচ্ছে ব্রহ্মচর্য, তারপর আসে গার্হস্থ্য, তারপর আসে বানপ্রস্থ, তারপর আসে সন্ন্যাস। এই আমরা এখন ব্রহ্মচর্য পর্যায়ের মধ্যে রয়েছি। এখন আমাদের শিক্ষা, এটাই গুরুত্বপূর্ণ লক্ষ্য হওয়া উচিত অবশ্যই। তারপরে আসে গার্হস্থ্য, যেখানে আমাদের পিতা মাতারা রয়েছেন, সেই পর্যায়কে বলা হয় গার্হস্থ্য। তারপর আসে বানপ্রস্থ, ধীরে ধীরে সাংসারিক মোহ কাটাতে আরম্ভ করা, কিছুটা লোকালয় থেকে দূরবর্তী একান্তে বসবাস করা, ঈশ্বর চিন্তা আরম্ভ করা, এবং সব শেষে আসে সন্ন্যাস। সন্ন্যাস কি? যে একদম সাংসারিক সমস্ত মোহ মায়া ত্যাগ করে কেবলমাত্র ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকা। তো এবার আমি আসছি বৈদিক যুগের শিক্ষাতে। মূলত গুরুগৃহে শিক্ষা করা হতো, মৌখিকভাবে শিক্ষা দেওয়া হতো। আমি বলেছি যে বেদ যেহেতু শুনে শুনে মনে রাখা হতো, তাই বেদের অপর নাম স্মৃতি এবং শ্রুতি। যেহেতু আমরা জানি বৈদিক যুগে কোনো লিপির ব্যবহার আমরা দেখতে পাই না, ছাত্ররা পুরোটা সে শুনে শুনে মুখস্থ করত। হ্যাঁ, এই কারণের জন্যই আমি বলেছি বেদাঙ্গের যে একটা বলেছিলাম যে ছন্দ, সেই ছন্দটা ইম্পর্টেন্ট এখানে। কেননা বৈদিক মন্ত্রে উচ্চারণ খুব গুরুত্বপূর্ণ জিনিস, কেননা উচ্চারণ ভুল করলে একটি জিনিসের মানে আলাদা হয়ে যায়। এই কারণের জন্য উচ্চারণের উপর জোর দেওয়ার কারণে ওই বেদাঙ্গতে ওই ভাগটির, ছন্দ ভাগটির যে অনুপ্রবেশ করা হয়েছিল। তো এই মুখস্থ করা হতো। কী কী বিষয় পড়ানো হতো? মূলত বেদ পাঠ করানো হতো। এছাড়া ছিল গণিত, ব্যাকরণ, ভাষা শিক্ষা। ছাত্রদের নিজেদের রক্ষা করা, অস্ত্র চালানো শিখতে হতো। কিছু পরিমাণ চিকিৎসা করা হতো। মেয়েদেরকে এর সাথে সাথে নাচ এবং গানের চর্চা করা হতো, যদিও সেটা আদি বৈদিক পর্বে। কেন পরবর্তী বৈদিক পর্বে আমি আগেই বলেছি মেয়েদের শিক্ষা ব্যবস্থা পুরোটাই বন্ধ হয়ে যায়। যদিও কিছু কিছু নারীদের কথা আমরা জানতে পারি যারা পরবর্তীকালেও সমাজের প্রচণ্ড বাধা সত্ত্বেও শিক্ষা ব্যবস্থা করেছিলেন, কিন্তু তারা সংখ্যায় এতই অল্প যে এদেরকে দিয়ে শুধুমাত্র তৎকালীন সমাজকে পুরো নারীদের অবস্থান বর্ণনা করা যায় না। সে একজন ছাত্র উপনয়নের মাধ্যম দিয়ে শিক্ষা ব্যবস্থা আরম্ভ করত। এই উপনয়ন কেবলমাত্র দ্বিজদের হতো, অর্থাৎ শূদ্রদের উপনয়নের কোনো ব্যবস্থা ছিল না। শূদ্ররা শিক্ষাও পেত না, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য এরাই বৈদিক শিক্ষা লাভ করতে পারত। উপনয়নের মাধ্যম দিয়ে গুরুর কাছে সে গুরুকুল তারা প্রবেশ করত এবং সেখানে গুরুর কাছে তারা শিক্ষা লাভ করত। শিক্ষা লাভ শেষে তাদের গুরু দক্ষিণাও দিতে হতো। এই গুরু দক্ষিণার বিষয়টি মনে পড়তেই আমাদের মনে পড়ে যায় মহাভারতের এক শিষ্যের কথা, তার নাম একলব্য। দ্রোণাচার্যের কাছে সবথেকে প্রিয় শিষ্য বা ছাত্র ছিলেন অর্জুন এবং তার নিজ পুত্র অশ্বত্থামা। দ্রোণ মনেই করেছিলেন বা ভেবেইছিলেন যে অর্জুনকে তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর বানাবেন। কিন্তু এইখানেই গল্পে আমরা নতুন একটি চরিত্রকে পাই, তার নাম একলব্য। সে এক নিষাদ পুত্র, তথাকথিত নিচু তলার মানুষের প্রতিনিধি। সে দ্রোণের কাছে অস্ত্র শিক্ষা করতে চায়। দ্রোণ যথারীতি, তিনি যেহেতু একজন রাজ পুরোহিত বা রাজগুরু, তিনি স্বভাবতই এইরকম মানুষদের শিক্ষা দেবেন না, এটা আশাই করা যায়। তো তিনি যথারীতি না বলে দেন। একলব্য কিন্তু আশা ছাড়ে না। সে পাহাড়ে গায়ে দ্রোণের প্রতিকৃতি খোদাই করে প্রতিদিন তার সামনে অস্ত্র শিক্ষা করতে থাকে। যথারীতি একদিন সে গুরুকে গিয়ে
গুরু বুঝতে জানতে পারেন যে অর্জুনের থেকেও বলা হয় যে এটি কুকুরের মুখ একলব্য এমনভাবে তীর দিয়ে বন্ধ করে দিয়েছিলেন যে কুকুরটি ডাকতে পারছিল না, এত তার নিপুণ ধনুর্বিদ্যা ছিল। তো দ্রোণ রীতিমতো ভয় পেয়ে যান। তো এরকম হলে তো অর্জুন সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হতে পারবে না। তখন তিনি খোঁজ লাগান এবং জানতে পারেন যে একলব্য যে তার কাছে সে অস্ত্র শিক্ষা করতে এসেছিল, সে এই কাজ করেছে এবং সে এত বছর ধরে তার একটি মূর্তিকে সামনে রেখে অস্ত্র শিক্ষা করেছে। তো যথারীতি দ্রোণের মাথায় এক দুষ্ট বুদ্ধি খেলা করে। সে তার কাছে গুরুদক্ষিণা চায়, যেহেতু সে তার ছবি রেখে অস্ত্র শিক্ষা করেছে। গুরুদক্ষিণা হিসেবে কী চায়? তার বৃদ্ধাঙ্গুষ্ঠ, বুড়ো আঙুলটা চেয়ে নেয়, যাতে সে কোনোদিন আর তীর ধরতে না পারে, ধনুক চালাতে না পারে। কিন্তু একলব্য আশ্চর্যভাবে দিয়েও দেয়। সে নিজের স্বপ্ন, নিজের স্বাদ সমস্ত কিছু ত্যাগ করে গুরুকে গুরুদক্ষিণা দেয়। কতখানি সম্মান থাকলে মানুষ এই কাজটা করতে পারে, যে এত বছর ধরে সে নিজেও জানতো যে সে স্বাবলম্বী হয়ে সে নিজের থেকে শিক্ষা লাভ করেছে। দ্রোণ তাকে একটু মাত্র কিছুমাত্র সাহায্য করেননি, শুধু তিনি মূর্তিটাকে প্রতিষ্ঠা করে রেখে গেছেন। আমাদেরও তাই মনে হচ্ছে, কিন্তু ওই যে মূর্তিটা সে রেখেছে তাতেই তার সম্মানে, তার দ্রোণের প্রতি সম্মানে সে দিয়ে দেয়। এই রকম কিছু গুরু প্রীতির কথা আমরা জানতে পারি। তো যাই হোক, এবার আমরা একদম শেষের দিকে চলে এসেছি আমাদের ক্লাসের। বৈদিক যুগের কিছু কিছু সমসাময়িকভাবে অন্যান্য কিছু সভ্যতার কথা আমরা দেখব। আমি আগেই বলেছি যে এই বৈদিক সভ্যতা কিন্তু ভারতবর্ষের সম্পূর্ণ অংশে ছড়িয়ে পড়েনি। পূর্বভাগে একদম উত্তর পূর্ব দিকে বা দক্ষিণ ভারতবর্ষে বৈদিক সভ্যতার কোনো রকম নিদর্শন দেখে আমরা খুঁজে পাই না। তাহলে কি এখানে মানুষ বসবাস করতো না? নিশ্চয়ই মানুষ বসবাস করতো। তারা কীরকম মানুষ ছিল সেই রকম কিছু কিছু আমরা এভিডেন্স এখানে পাচ্ছি। আমরা তামার পাথরের অস্ত্রশস্ত্রের কথা পাচ্ছি, আমরা ওই সময় কালো লাল রঙের মাটির পাত্রের কথা পাচ্ছি। কোত্থেকে পাচ্ছি? পশ্চিমবঙ্গের মহিষাদল থেকে পাচ্ছি, মহারাষ্ট্রের ইনামগাঁও থেকে পাচ্ছি, আমরা কিছু কিছু এভিডেন্স পাচ্ছি। এরপরে যেটি আসে সেটা হচ্ছে মেগালিথ। মেগালিথ মানে হচ্ছে বড় পাথরের সমাধি। প্রাচীনকালে মানুষদেরকে একটি গুরুত্বপূর্ণ যেটা ভূমিকা, সেটা হচ্ছে বেশিরভাগ জায়গাতেই দেখতে পাওয়া যায় মানুষদেরকে কবর দেওয়া হতো এবং সেই কবরের উপরে বড় বড় পাথর চাপা দিয়ে রাখা হতো স্মৃতি হিসেবে। ভারতবর্ষ এর ব্যতিক্রম নয়। ভারতবর্ষে কাশ্মীরের বুরজাহোম, রাজস্থানের ভরতপুর, মহারাষ্ট্রের ইনামগাঁও থেকে এইরকম মেগালিথ পাওয়া যায়। এগুলো কীরকম দেখো ছবিতে দেখতে পাচ্ছ, যদিও দুর্ভাগ্যবশত এটা ভারতবর্ষের কোনো মেগালিথের ছবি নয়, এটি বিদেশের একটি ছবি, কারণ ভারতবর্ষে কোনো রকম মেগালিথের ছবি অন্তত আমি পাইনি। তো যাই হোক, মেগালিথগুলো কীভাবে ব্যবহার করা হতো? বড় বড় দেখতে পাচ্ছ যে বড় বড় পাথরগুলোকে গোলাকৃতি করে রেখে দেওয়া হতো। কখনো কখনো বড় বড় পাহাড়ের গুহা কেটে গুহা নির্মাণ করে এই মেগালিথ নির্মাণ করা হতো ইত্যাদি। এই সমস্ত অঞ্চলগুলি থেকে বিভিন্ন ব্রোঞ্জ, রূপো, সোনা, লোহার কিছু দ্রব্য পাওয়া গেছে, জীবজন্তুর হাড় পাওয়া গেছে, মাছের কাঁটা পাওয়া গেছে ইত্যাদি পাওয়া গেছে। এগুলো থেকে আমরা দেখতে পাই যে এবং বুঝতে পারি যে ওই সমাজে ধনী দরিদ্রের একটা বিভেদ ছিল। ধনী দরিদ্র মানে বর্তমান যুগে ধনী দরিদ্রের মতো অবশ্যই নয়, তাদের কিছু পরিমাণ সম্পত্তি হয়তো বেশি ছিল। সবশেষে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ সাল এর কথা বলেছি, এখানে সালগুলো একটু দেখে নেবে, তোমাদের মোটামুটি এই সালগুলো একটু ইম্পর্টেন্ট। তাহলে আমি যে প্রশ্নটির কথা আগে বলছিলাম, একটা তো প্রশ্ন তোমরা অবশ্যই আমাকে জানাবে যে কেন বিন্ধু পর্বতের নাম নেই বৈদিক সাহিত্যে, ঋগ্বৈদিক সাহিত্যে। অপর একটি বিষয় আমরা দেখতে পাই, হরপ্পা সভ্যতার ক্ষেত্রে আমরা বেশ কিছু দেখতে পাই। সেই সভ্যতায় লিপির ব্যবহার ছিল, সেই সভ্যতা মাতৃতান্ত্রিক ছিল, অর্থাৎ সমাজে নারীর স্থান খুব উঁচু ছিল। আমরা দেখতে পাই সেই সমাজে বড় বড় বাড়ি ঘর নির্মাণ করা হতো, মানুষে মানুষে ভেদাভেদ ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীকালে যে বৈদিক সভ্যতা এলো ভারতবর্ষে, সেই সভ্যতা কি কোনো রকমভাবে একটু খাটো মনে হয় না? মনে হয় না যেখানে গ্রাম গড়ে উঠছে, যেখানে মানুষ লিপির ব্যবহার জানতে পারছে না, যেখানে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি হচ্ছে, যেখানে সমাজে নারীর অবস্থান অত্যন্ত নিচু দিকে চলে যাচ্ছে,
তা বলে কি আমরা বৈদিক সভ্যতাকে হরপ্পা সভ্যতার থেকে উন্নততর বলবো, নাকি বৈদিক সভ্যতাকে ভারতবর্ষের সভ্যতার ইতিহাসে আমরা অবনতি হিসেবে দেখব? এই প্রশ্নটা আমি তোমাদের কাছে করলাম। তোমরা যত সম্ভব যুক্তি দিয়ে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করো, তোমাকে জানিও উত্তরটা। একটা জিনিস সর্বদা মনে রাখবে যে ইতিহাস এমন একটি বিষয় যে ইতিহাসে অনেক কারণ থাকতে পারে। অনেকে বলেন না যে অঙ্ক অনেক রকম পদ্ধতিতে করা যায়, ইতিহাসও অনেক রকম পদ্ধতিতে ব্যাখ্যা করা যায়। একটা ছোট্ট উদাহরণ তোমাদের দিয়ে আমি আজ ক্লাসটা শেষ করব। একটা মজার উদাহরণ। ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হয়েছিল, আমরা সবাই জানি। তো একজন ভারতীয়র চোখে স্বাধীনতাটা অবশ্যই খুব আনন্দদায়ক যে আমার দেশ স্বাধীন হয়েছে। হ্যাঁ, আমি আজ থেকে স্বাধীন, আমি কার কোনো গোষ্ঠীর বা আমি কোনো জাতির পরাধীন নই। আমি নিজের মত নিজে ব্যক্ত করতে পারবো। কিন্তু একজন ইংরেজের কাছে এটা কি খুব, একটা সাধারণ ইংরেজের কাছে এটা কি খুব আনন্দদায়ক কথা? মনে হয় না। কারণ তাদের কাছে যেটা সব থেকে আসবে, ওই অঞ্চলে হাতছাড়া হয়ে গেল, ওই অঞ্চল থেকে কত অর্থ পেতাম, কত আমার সুযোগ সুবিধা ছিল, কত সম্পদ নিয়ে আসতাম আমি। দেখো, দুটো মানুষের দৃষ্টিভঙ্গি কিন্তু এখানেই আলাদা হয়ে গেল। ইতিহাস তাই নিরন্তর রচিত হয়ে চলে। এমন কোনো কারণে যে তুমি যেটা ভাবছো সেটা হয়তো ইতিহাসের বইতে লেখা নেই বলে সেটা কারণ নয়, সেটাও কারণ। যদি তুমি যুক্তি দেখাতে পারো তাহলে হ্যাঁ, ইতিহাস এটাকেও গ্রাহ্য করবে। এইটা সর্বদা মনে রাখবে যে ইতিহাস কখনো পুঁথিগতভাবে পড়ানো যায় না। বইতে এই কারণ দেয়া আছে মানে এই কারণ ছাড়া যে অন্য কোনো কারণ হয় না, এমনটা কিন্তু নয়। তোমরা আরও ভবিষ্যতে দেখবে যে ইতিহাসে এরকম অনেক বিতর্ক রয়েছে। যেমন বিতর্কের একটি কথা আমি তোমাদের বললাম যে আর্যদের বা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মানুষেরা কোথায় বসবাস করতো, এটিও একটি বিতর্কিত জায়গা। তো এই অনেক বিতর্ক রয়েছে, অনেক মতবাদ রয়েছে, অনেক মানুষ অনেক রকমভাবে ব্যাখ্যা করেছেন। অবশ্যই সেই ব্যাখ্যার মধ্যে যুক্তি থাকতে হবে। এমন নয় যে তুমি যুক্তি ছাড়া কোনো কথা বললে তবে সেটা ইতিহাস অবশ্যই গ্রাহ্য করবে না। কিন্তু তোমার কথার মধ্যে যদি যুক্তি থাকে, তুমি যদি এটাকে দেখাতে পারো, যদি প্রমাণ করতে পারো, তাহলে ইতিহাস তোমার কথা মেনে নেবে। ইতিহাস কখনো একটি নির্দিষ্ট প্রথা ধরে চলে না। ইতিহাস অনেক রকমভাবে হয়, অনেক কিছুর ইতিহাস হয়, বলতে গেলে সব কিছুরই ইতিহাস হয়। তাই আজ এত অবধি যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে মনে, নির্দ্বিধায় জিজ্ঞেস করবে, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার পরের সপ্তাহে আমরা নতুন একটি অধ্যায় হিসেবে দেখব, যেখানে আমরা দেখতে পাবো, আমরা তো এখানে মোটামুটি 600 খ্রিস্টপূর্বাব্দ অব্দি আলোচনা করলাম, যেখানে আমরা পরবর্তীকালে দেখতে পাবো 600 খ্রিস্টাব্দ পূর্বাব্দ থেকে কীভাবে নতুন নতুন আবার শহর গড়ে উঠছে, কী করে বড় বড় রাজা সাম্রাজ্য গড়ে তুলছে, অনেকখানি অঞ্চল তারা নিজেদের অধীনে নিয়ে চলে আসছে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই আমি যে দুটো প্রশ্ন বললাম সেই দুটো প্রশ্ন উত্তর লিখে আমাকে দেখাবে। তবে আমারও ভালো লাগবে যে আমার হয়তো ক্লাসটি তোমরা হয়তো শুনেছো, তোমরা হয়তো বুঝতে পেরেছো, আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে। কেননা আমি যখন পড়াবো আমিও কিছু শিখবো, তোমরাও কিছু শিখবে। এইভাবেই আমি এখানে পড়াচ্ছি মানে আমি যে সব জানি, আমি তোমাদের থেকে অনেক কিছু শিখতে পারি, সেইটা মনে রেখে আমি ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ, টাটা।